প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 3। কিছুক্ষণ আগে পরিষ্কার আকাশ এখন কালো মেঘের আধারে ঢেকে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। ক্রিং ক্রিং শব্দ তুলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিক্সা, সাইকেল। হঠাৎ হঠাৎ বৃষ্টি বহনকারী ট্রাক উচ্চ হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা নিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির পানিতে ছেতে ছেতে হয়ে যাওয়া রাস্তায় কাদামাটি, ট্রাকের চাকার গতি ছিটকে এসে পড়ছে সৈয়দ বাড়িকে ঘিরে রাখা গেটটায়। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকে লক্ষ্য করছে এসব ইসরাত। সে যতটুকু বুঝতে পারছে, আজ সে বাবা, বোন, মা এই বাড়ি ছেড়ে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েলি মুখে কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর মুখে হাতে তালু চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে সে। বড় বাবা করা অপমান বাবার চোখের সামনে ভাসতে থাকা ছোট্ট মেয়েটার এখনো মনে পড়ছে। মেয়েটার মুখে হাত চেপে রেখে কান্না থামায়। চোখের সামনে ভেসে ওঠে অপ্রতিভ দৃশ্য। মনে করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভাসে আজ সকালে পাঠাগারে বসে থাকা চাপড়ে আজাহারি করা বাবার কান্না। ভাইয়ের কথা মানতে বাড়ি ছেড়ে দিতে রাজি হলেও মনে মনে ঠিক আশা নিয়ে বসেছিলেন ভাই আজ মানিয়ে নিবে, কিন্তু আবারও হতাশ হলেন যখন দেখলেন আজ ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো শব্দ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখেছিল ইসরাত। বাবার সামনে যায়নি, বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বে এই অবস্থায়। ইসরাতের মনে হলো আবারও গলায় কিছু একটা দলা পাকাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরে হেঁচকি উঠল। তারপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল যে সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে তা সে খেয়ালই করেনি। জাইন নীরবে দাঁড়িয়ে ইসরাতের একটা পদক্ষেপ লক্ষ্য করলো। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেয়েলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করলো। মাথায় মোলায়েম হাতের স্পর্শ পেয়ে ইসরাত চোখ তুলে তাকালো ওপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময়ের জন্য দুজনের চোখাচোখি হলো। অতঃপর জাইন নিজেই চোখ ফিরিয়ে নিল। ইসরাতের মাথার ওপর তার হাত তখনও স্থির রাখা। নিজের গম্ভীরতা আর পাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইসরাতকে একটা কথা বলতে নিল সে, তারও নিরুদ্যোগ অস্বস্তি নিয়ে। নিজের থেকে 6 বছরের ছোট মেয়েটাকে তুই বলে সম্বোধন করতে পারলো না, কারণ এর আগে সে ইসরাতের সাথে কথা বলার ইচ্ছা পোষণ না করায় ইসরাতও কোনো প্রকার কথা বলেনি তার সাথে। খাবার টেবিলে বা সিঁড়ি দিয়ে উঠানামা সময় শুধু চোখাচোখি হয়েছিল তাদের। অনেক বাক্য আলাপ ও বিনিময় হয়নি। তাই বা সান্ত্বনার বাণী নিয়ে আসার 14 বছরের বয়সী ব্যক্তিত্ব সম্পন্ন ম্যাচিউর জাইন কোনো সম্বন্ধই খুঁজে পেল না। ঠোঁট চেপে দাঁড়িয়ে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। ইসরাত কথাটি শোনার সাথে সাথে চোখ তুলে ওপরে তাকালো। বিষময় নিয়ে চেয়ে রইল গোল গোল চোখে। ইসরাতকে বিষময়ের চোখের পর্যায়ে পৌঁছে দিয়ে জাইন আবারও বলল, আপনি কান্না করবেন না। আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইনের ভীষণ খারাপ লাগা কথাটি শুনে ইসরাত এবার পেটে এক হাতে রেখে হেসে উঠল। ইসরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে নিয়ে লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা। হলো না। কিশোরের শুভ্র গাল নিমিষে লাল হয়ে গেছে। ইসরাত অবাক চোখে তাকিয়ে নিজের গাল দুটো চেপে ধরে বলতে লাগলো, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনার গাল লাল হয়ে গেছে। আরে আরে, মেয়েদের মতো এমন করছেন কেন আপনি? ইসরাতের মজা নিতে দেখে জাইন দ্রুত পায়ে পিছু ঘুরল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন তার কানে আসলো মেয়েলি হাসির শব্দ। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে আবার পিছু ঘুরে ইসরাতেরকে দেখার জন্য। তখনই ধুপ ধুপ করে শব্দ তুলে বারান্দায় দাঁড়িয়ে হাসতে থাকা মেয়েটির কাছে আটকাল কিশোরের হৃদয়। কিশোরের মন্ত হৃদয়ের ধ্যান জ্ঞান খুঁয়েই যেন মৃদু বিড়বিড় করে আওড়ালো, আপনার এই হাসিতে মারাত্মক সুন্দর ইসরাত। আপনার এই রিনঝিনে হাসির শব্দে যে কারোর বিনাশ ডেকে আনতে সক্ষম। সেই দিনই তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। তারপর ওই বাড়ির দিকে কেউ আর বলতে পারেনি তারা। সেই বিষয়ে সকলেই অজ্ঞ। ওই বাড়িতে কি হয়েছে তার সম্পর্কে কোনো ধারণা নেই কারো। বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল 3 রুমের ছোট্ট বাসায়। সেই বাসায় প্রবেশ করার সাথে সাথে নাসির সাহেব স্পষ্ট করে বলে দিলেন বিয়েটাকে ভুলে যেতে। এটা একটা পুতুল খেলার মতোই খেলা ছিল।
সেই দিনের পর কেউ বিয়ের বিষয়ে কোনো কথা তোলেনি নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় গড়ালো। একদিন, এক সপ্তাহ, এক বছর, এক মাস, এক বছর, এরকম করে 12 বছর গড়ালো। এই 12 বছরে কেউ বিয়ে বিষয়ক প্রশ্ন তোলেনি নাসির সাহেবের সামনে। একই সুতোয় বাঁধা ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে। সময়ের বিবর্তনের ছাপ পড়লো তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেছে সবার জীবনে। এক প্রকার ভুলতে বসেছে জীবনের প্রতিটি অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখনই ছোট্ট মেয়েটার হাতে লাগলো গোলাপি রঙের একটা ডায়েরি, মেয়েটার দাদার ডায়েরি, যে ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখতো তার আর ইসরাতের কাছ থেকে। সেই ডায়েরির প্রতি এক অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সেই ডায়েরিটা পড়তে শুরু করলো মেয়েটা। আর ডায়েরিটা পড়ে সে উন্মাদ ঘটনা হলো বড় এক রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট্ট মেয়েটা যেন আবার 12 বছরে বড় হয়ে যে কতটুকু থ মেরে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। সে ভাবতেও পারেনি এই ডায়েরির ভেতরে এত বড় রহস্য চাপা দেওয়া রয়েছে। নিজের ভাবনা থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্ত বিমূঢ় হয়ে গেল। যেখান থেকে বিষয়টা আনতে পারল না, কিছু ধুয়ো হয়ে যায় অনেক বছর আগের ঘটনা, যার তার মস্তিষ্ক থেকে বের হয়েছিল, যার ওপরে পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। সেই আস্তরণ এমনভাবে আজ সরে যেতেই যেন নিজের জায়গা থেকে নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতর জমা হওয়া এক একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল যেন তার কাছে। এই তার বাবা দাদার সাথে তাদের বাড়ি থাকে না, এই জন্য বাবার ব্যবসা আলাদা। বড় বাবার সাথে তাদের সম্পর্ক নেই। নিজের ভেতরে জমা হওয়া হাজারো কেন এর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর তার বিটকেল বাপ এতদিন ধরে তাকে কিছুই বলেনি, ডায়েরির আশেপাশে আসতে দেয়নি। নিজের ভাইয়ের কুকীর্তি সে জানে বলে নিজের মনেই বিড়বিড় করে আওড়ালো, লেগে যা মেয়ে, লেগে যা। নতুন আরেকটা কেস মনে হচ্ছে। এই কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেস সবল করার আগে নাসির সাহেবকে একটু বাজিয়ে নেওয়া যায়, দেখি আর কি লুকিয়েছে আমার গুণধর আব্বাজান আমার কাছ থেকে। ইসরাত কান বাড়ালো, ছেলেটা কি বলছে শোনার আশায়। দূর হতে দেখলো ছেলেটা মুখ নড়াচ্ছে আর বিড়বিড় করে কিছু বলছে। ইসরাত এক পা করে এগিয়ে আসে ছেলেটার কাছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটাকে। নেই, কোনো অস্তিত্ব নেই। ইসরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কালো ছায়ের মতো হাওয়ায় উড়ে যায়। বাচ্চা মেয়েটা সামনে হেঁটে গেলে ছাইগুলো ছোঁয়ার আশায় তখনই কানে আসলো পিছু থেকে কারো কান্নার আওয়াজ। অতঃপর আরেকটা বাচ্চার কণ্ঠ ভেসে আসলো, ইসরাতের আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপরই ধুকধুক পায়ের শব্দ করে ইসরাত আবারও সামনে ফিরল। দেখলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছে একটা 6 বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপাল চেপে ধরে রেখেছে। সিঁড়ির শেষ প্রান্তে কপাল থেকে হাত সরাতেই ইসরাতের চোখে বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে বের হয়ে আসলো রক্ত। 6 বছরের বাচ্চা মেয়েটি রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত, সিঁড়ি, বাচ্চা, দূর থেকে দৌড়ে আসা নাসনীন বেগম। চিৎকারের শব্দ ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল। শুধু বেশি আসলো তীক্ষ্ণ কানভেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। এক লাফে ঘুম থেকে উঠে বসলো ইসরাত। শরীর ঘেমে গেছে তার। যখন বুঝলো আবার সে স্বপ্ন দেখেছে তখন দীর্ঘশ্বাস ফেললো। বিছানার কাছে রাখা টেবিলের ওপর থেকে পানির জগ নিয়ে পানি ঢাললো গ্লাসে। জগটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে গ্লাসে না পানি এক ঢোকে খেয়ে ফেললো। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, পা নামিয়ে মেঝেতে। বুকে এখনো ধুকভুক করছে তার। এই স্বপ্নে ইসরাত ভয় করে। যখন এই স্বপ্ন দেখে তখনই শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যায়, হাতে পায়ে কাঁপুনি ওঠে। চোখ বন্ধ করে বুকের বাপাশে ফু দিয়ে চেপে ধরে শ্বাস ফেলল মেয়েটা। এতক্ষণে খেয়াল করলো কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়া জেদ জলগুলো কবজিপথ দিয়ে মুছে নিল। রুমের ভেতর আটসাটে গন্ধ হচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস হওয়ায় ধরুন লুক খুলতেই একপাশে ধাক্কা দিয়ে সুরসুর করে খুলে গেল জানালা খুলে যেতেই খোলা জানালার ভেতর দিয়ে দমকা হাওয়া প্রবেশ করতে রইল। সামান্য প্রকৃতির এই বাতাস। শরীর ঠান্ডা হয়ে গেল ইসরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত শরীরের স্বাভাবিক কাঁপুনি আর ধুকপুকুনি না কমে।
ইসরাতের রুমের জানালা রাস্তামুখী হওয়ায় জানালার কাছে দাঁড়িয়ে সোজা রাস্তা স্পষ্ট দেখা যায়। নির্বিশেষে দৃষ্টিতে ইসরাত চেয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ চলাচল করা বড় বড় গাড়ির দিকে চোখ বোলালো, তারপর চোখ ফিরিয়ে এনে রাখলো গোলাকার চাঁদে। আজ পূর্ণ চন্দ্রিমা, চাঁদের আলোয় পথঘাট সবকিছু পরিষ্কার হয়ে আছে। তখনও বাহির থেকে বেরিয়ে আসছে ধমকা হাওয়া, টুপটাপ শব্দ তুলেই বৃষ্টি শুরু করলো। ইসরাত নিজে হুঁশে ফিরে আসলো, জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাস্টার টাইলস। ইসরাত ভিজিয়ে দিল সেই টাইলসকে। আজ সারা রাত তার পার হবে এইভাবেই নির্ঘুম। এই স্বপ্নের কারণে বছরে 200 দিনের বেশি রাত জেগে নির্ঘুম কাটাতে হয় মেয়েটাকে, আর আজও তাই হবে। ইসরাত বিছানার পাশে শোয়ার আগে একবার মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘুমানো নুসরাতের দিকে তাকালো। শ্যামলা বর্ণের মেয়েটা একপাশে কাচুমাচু হয়ে শুয়ে আছে, ঘুমের মধ্যে আবুল তাবুল বকছে আর গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইসরাত। চাতক পাখির ন্যায় চেয়ে রইল সারা রাত। আগামীকাল সকালে দেখা যাবে। চোখের নিচে পড়েছে গাঢ় মোটা কালো আস্তরণ। একেবারে ফজরের আজানের পর দুজন চোখ বুঝল। ঘুম পাখি এসে ধরা দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের 7ম অ্যারোস্টিমেটে উচ্চবিত্ত একটি শহর। সেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটি হচ্ছে দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস আজ ছাত্ররা সমগণে মোমো করছে। ভার্সিটিতে সকলে বিভাগের স্টুডেন্টের উপস্থিতি থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। রাস্তা ধাক্কা লাগতে কেউ কারো দিকে ফিরে তাকাচ্ছে না বা সরি বলছে না। সবাই নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এবছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। ফারহান ও তাদের একজন। চওড়া কাঁধ বিশিষ্ট সুঠাম দেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের বুক ফেলে হাজির হচ্ছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেক বাহুর সাথেই বাহুর ধাক্কা লাগলো। সেদিকে সে ভ্রুক্ষেপ না করে নিষ্প্রিয় ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এসব ধাক্কা লাগে, তাই এটা আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছাতে পর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উঠতে লাগলো ছেলেটি। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ভালোভাবে পেছন দিকে ব্রাক ব্রাশ করে নিল, যেন যেতে লাগলো নিজের গন্তব্যে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ালের ভেতরে সাদা পাথরের কাজ করা একটি রোলাক্সের সাবমেরিন 2 টোনের ঘড়িটি দেখে সামনে তুলে ধরল আরশ। সামনে চোখ বুলিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল নিজ ক্লাসরুমে। ক্লাসের ভেতর পা রাখার আগে কানে ভেসে আসলো পিছন থেকে মাহাদির গলার স্বর। উচ্চস্বরে বারবার ডাকছে আরশকে। আরশ পিছু ফিরল না, মাহাদির ডাকেরও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ডের জন্য নিজের জায়গায় সোজা স্থির হয়ে থাকলো। কালো বোট জুতা পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। পরপর এদিক সেদিক কোনো দিক চোখ না বলে নিজস্ব গতিতে এগিয়ে গেল মাঝের এক সিটে। মাহাদি তখনও তাকে ডেকে চলেছে। হাঁপাতে এসে দাঁড়ালো আরশের সিটের সামনে। হাঁটুতে 2 হাত চেপে দীর্ঘ শ্বাস নিতে লাগলো। আরশ নড়চড়হীন স্পিডে পুরুষালী চোখে তাকিয়ে সবকিছু লক্ষ্য করলো। মাহাদি জিরিয়ে নিয়ে ঝুঁকা থেকে উঠে দাঁড়ালো। আরশের দিকে রাগী চোখে তাকিয়ে হিসিয়ে শুধালো, তুই এমন কেন? হ্যাঁ? আরশ নির্লিপ্ত, তার মধ্যে নেই কোনো উদ্বেগ। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। নিজের স্পৃহ দৃষ্টি হাতে স্টেনলেস স্টিলের বেল্টের ঘড়ির ওপর ফিরিয়ে আনলো। ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করলো আরও 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার। 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলল, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়ল। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরশের কাছ ঘেঁষে। 2 হাতে আরশের গলা সামনে নিয়ে গলা টিপে ধরার মতো করে বলল, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে শালা। আরশ কথা বলে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়। জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয় আরশের বোনের বিষয়ের প্রশ্ন শুনে। বুড়ো কুচকে মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাফি অনিহা নিয়ে না, এখানে মাহাদি হতো, ভুল আছে একটু।
মাহাদি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আরশ দুই হাতে ঘড়ির পেছনে তাকিয়ে মট একটা শব্দ করে কাঁধ এদিক ওদিক ঘোরালো। মাথা কাত করে বলে, শালা বলবি না আমায়? তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলে গ্রেনেড। মাহাদি আরশের গাল দুটো চেপে ধরে কপাল কুঁচকে নিচু কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে আমি দিব না। তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখিস, শালা সাইকো। তোর বাপ আমার বাপরে কি জাদু করছে রে? তোর মতো এত বিয়াইত্তা পোলার লাগিয়ে আমার নিষ্পাপ বোনটা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাপ। আমি বলে দিচ্ছি, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দিব না। আরশ চোখ উল্টায়, গলা নিচু করে মাহাদির কথায় উত্তর দেয়, ডিভোর্স হয়ে গেছে। আর গলা ছাড়, ঘামের গন্ধ হচ্ছে। ছ্যাত কি দুর্গন্ধ। মাহাদি ছেড়ে দিল না, আরও কিছুক্ষণ আরশকে চেপে ধরে রাখলো নিজের হাত দিয়ে। যখন সময় আসলো প্রফেসর আসার, তখন কি আরশকে ছেড়ে দিল। ব্যথিত নিঃশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা করলো আরশ। সত্যি। তারপরে মাহাদি জিজ্ঞেস করলো, সত্যি ডিভোর্স হয়ে গেছে? আরশ বিরক্তি হয়ে মাহাদিকে প্রশ্ন করলো। কপালে ভাঁজ ফেলে মাহাদির দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে থাকে, সামনে দাঁত ভেঙে বিচ্ছিরিভাবে হাসে। না, মজা করছি, হা হা। মাহাদি আরশের মুখ চেপে ধরে হাতের তালু দিয়ে মাথা দূরে সরিয়ে নিয়ে বলল, না, হাসতে হবে না। আমার ওই ওপরের পাটির দাঁতগুলো ভেতরে ঢোকান, ভয়ঙ্কর লাগছে আপনাকে। আরশ বিরক্ত ভঙ্গিতে শ্বাস ফেলে মাথা এলিয়ে দেয় সামনের দিকে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে প্রফেসর আসার 2 মিনিট হয়ে গেছে, আসার এখনো 2 মিনিট বাকি। আরাম করে শুয়ে পড়লো। কানে ভেসে আসে মোটা গলার ফার্সি ভাষার কর্কশ স্বরে কেউ বলছে, এটা কি আপনার ঘুমানোর জায়গা, চৈয়াড্ডো চার্চ? আরশ নাক কুঁচকে ফেলল। তার এত সুন্দর বংশ পদবী এই লোক মাইরি বাপ করে দিল। ইচ্ছে করলো লোকটার চুল চেপে ধরে মুখের সামনের অংশ দেওয়ালের মধ্যে বাড়ি দিতে, তারপর বলতে, এটা চুয়াড না গাধা, সৈয়দ। সৈয়দকে কেউ চুয়াদ বলে? গালিগুলো গলায় গিয়ে সংকুচিত হয়ে উঠল। দাঁড়ালো আরশ। আরশের ঝিমিয়ে ঝিমিয়ে দাঁড়াতে দেখে প্রফেসর রাগী কণ্ঠে বলল, কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, রাতে ঘুমাওনি? আরশ কিছু বলার আগেই তার মুখের কথা কেড়ে নিল মাহাদি। দাঁত বের করে হেসে গলা স্বাভাবিক করে গলার স্বর বাড়িয়ে প্রফেসরের কথায় উত্তর দেয় সে, স্যার, নতুন নতুন ডিভোর্স হয়েছে বেচারা, তাই রাতে ভাবির চিন্তায় ঘুমাতে পারে না। প্রফেসর এক বুড়ো বাঘিয়ে মাহাদির দিকে তাকায়। আরশের জন্য কতটুকু ব্যথিত হলে তার থেকে দ্বিগুণ রাগ প্রকাশ করলো তিনি। মাডি, কান উঠে দাঁড়াও। প্রফেসরের আদেশে আর ভাঙাচুরাম কথাটা যেন মাহাদির কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। নিজের নাম এভাবে ব্যঙ্গতে তারও খুব বিরক্ত লাগে। এই লোকটা কি কিছুই ঠিকমতো বলতে পারে না? আবারও বিরক্ত হয়ে নিজের নামের এই অপমান দেখে রাগে কণ্ঠে বিরূপণা দেখিয়ে স্যারের উদ্দেশ্যে মাহাদি ফার্সি ভাষায় বলে, স্যার, মার্ডি না, আডুট বাডুট ঘোড়াডুট বলে দিলেন পারতেন। মাডু আবার কি? মাইডু আবার কি? কথা শুনে পুরো রুম হাসিতে ফেটে পড়ল। প্রফেসর হাসি চোখে মাহাদির দিকে তাকিয়ে ধমকে দিলেন, হাঁস দিয়ে বসার মতো ইশারা করলো। পারলে তিনি চোখ দিয়ে জ্বলে দিতে পারতো মাহাদিকে, শুধু পারছে না বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে আরশের দিকে তাকায়, ব্যথিত নয়নে তাকে জিজ্ঞেস করে, আপনাদের ডিভোর্স হওয়ার কারণ কি বলতে পারেন? আপনি যদি কিছু মনে না করেন। আরশ নির্লিপ্ত, চোখ মুখ তার স্বাভাবিক, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কালোমণি বিশিষ্ট বড় বড় পাপড়িগুলো একবার আশেপাশে ঘোরায়। সবাই তাকিয়ে আছে তার দিকে, উত্তর জানার অপেক্ষায়। আরশ নিজের কপাল কিছুটা কঞ্চিত করলো, বলল, তেমন কিছু না, বুকে অতিরিক্ত আদর দেওয়ার কারণে ডিভোর্স করে দিয়েছে। প্রফেসর বিশ্বাস করে নিলেন আরশের কথা। আরশ কখনো সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কথা বলার স্টাইল দেখে যে কেউ মনে করে নিবে এই ছেলেটা একটা মিথ্যা কথা বলতেও পারে না। মিথ্যা কথা কি এই ছেলেটা জানেই না, কিন্তু মাত্র সবার সামনে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলা একটা কথা মিথ্যাটা মাহাদি জানে। প্রফেসর আগ্রহ করে আরশের কথায় দুঃখিত চোখে তাকে জিজ্ঞেস করে, আপনি কি আর কাউকে ভালোবাসতে পারবেন? আরশ দুহাত বুকে আড়াআড়িভাবে বাঁধে, চোখ টিপে একটু হাসে, ফিক করে বলে, অবশ্যই, পারবো না কেন? আমার মনে এখনো অনেক ভালোবাসা আছে, যে চাইবে তাকে দিতে পারবো। এমন কেউ কি আছে যাকে আপনার ভালোবাসা দিতে চান? আরশ এবার
একটু দুটানায় পড়লো। সত্যি তো, এমন কেউ কি আছে? কিছুক্ষণ নীরব অতিবাহিত হওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, না নেই। প্রফেসর আর প্রশ্ন করে না, সবার কাছ থেকে থিসিসগুলো জমা নিয়ে চলে যায় নিজের কক্ষের উদ্দেশ্যে। প্রফেসর চলে যেতে আরশ ব্যাগ কাঁধে তুলে নেয়। মাহাদির সাথে পা মিলিয়ে ক্যাম্পাসে আসতেই একঝাঁক মেয়ের দল ওদের দিকে ঘিরেও দাঁড়ায়। শুভ্রবর্ণের মেয়েটা হাসি হাসি ঠোঁটে আরশকে জিজ্ঞেস করে, আজ 12 বছর পূর্ণ হয়েছে তাই না? আরশ মেকি হাসে, মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। মাহাদি আবারও চোখ মেরে ফ্লোরা নামক মেয়েটার দিকে। এ জানলো কিভাবে? তোর এত ডিপ কাহিনী? হাঁ করে এবারও তাকিয়ে ফ্লোরার দিকে, এবার তাকায় আরশের দিকে। ফ্লোরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশের দিকে। আরশ তাকায় না তার দিকে, সে দূরে দাঁড়ানো একটা ছেলে গিটার লক্ষ্য করে সেদিকে তাকিয়ে আছে। ফ্লোরা নিজের স্থির দৃষ্টি রেখে অভিমানী গলায় জিজ্ঞেস করে, আরজ 12 বছর তো পার হয়ে গেছে, সেই মেয়েটাকে তুমি কি এখনো বলনি? আরশ নিজের দৃষ্টি তখনও পায়নি। গাছের নিচে দাঁড়িয়ে থাকা গিটার বাজানো ছেলেটার দিকে স্থির রাখে, এদিক ওদিক তাকিয়ে উত্তর করে, নিজেকে শ্বাস নেওয়ার মাধ্যম দিয়ে কেউ কি কিছু বলতে পারে? আরশ আর বাক্য বিনিময় করে না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় মাইন গাছের নিচে। ছেলেটার সাথে ফার্সি ভাষায় কিছু আলাপ সেরে নিয়ে হাতে তুলে নেয় গিটার। মাইন গাছের সামনে রাখা ছোট্ট কাঠের বেঞ্চে বসে পড়ে, এক পাশে রাখে নিজের কাঁধের ব্যাগ। গিটারটা না নিয়ে আসায় নিজের প্রতি আজ সে কিছুটা বিরক্ত। এই নীরবতায় মধ্যাহ্নে পাইন গাছের নিচে বসে তার ইচ্ছে করলো বিরহের গান গাইতে। কারণটা সে জানে না, ইচ্ছে করছে তাই গাইবে। কার জন্য গাইবে সেটা জানে না সে, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার গানটা ভেসে আসছে, বরংবার কানের মধ্যে ভেসে উঠছে গানের লাইনগুলো। আরশ নিজেকে আর ধরে রাখতে পারল না, গিটারে তার আঙুল চালায়, গলা খাকারে দিয়ে পরিষ্কার করে নেয়। গভীর গলায় চোখ বন্ধ করে গেয়ে ওঠে, তোর প্রেমেতে অন্ধ হইলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোকে খুঁজে বেড়ায় সকল দুপুর রাতে। মাহাদি আরশের এই গানের মুহূর্ত জানে, কার উদ্দেশ্যে গাওয়া এটা সেও জানে, কিন্তু সামনে বসা ছেলেগুলো শুধু দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছে নিজের ভেতরে কথাগুলো। আসলে কি শুধু দায়িত্ব, নাকি 12 বছর না দেখা না চেনে মনের ভেতর লালন করা মেয়েটির দায়িত্ব থেকে বেরিয়ে আসছে কিছু জুড়ে নেওয়া আরশের? আরশ কি তা জানে? সে সব কিছু জানে না। নিজের ভেতরে হওয়া দোলন চাপা দিয়ে কোনো কিছু সে টের পাচ্ছে না, কিন্তু মেয়েটা শত মাইল দূরে থেকেও ধীরে ধীরে নিজেকে দখল অধিপত্য দ্বারা গ্রাস করে নিয়েছে আরশকে। মাহাদি এক সময় এই সকল আতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটল। আরশের কণ্ঠে দ্বিতীয়বারের ন্যায় গানের প্রতিটা শব্দ শুনে, প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। সিটি হসপিটালের বাহিরে উচ্চ শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের পিছনে দরজা খুলে বের হয়ে আসলো একজন ভদ্র মহিলা, কোলে তার 3 বছরের শিশু। বাচ্চাটাকে কোলে নিয়ে কখন থেকে কেঁদেই চলেছে তিনি। বাচ্চাটাকে হাতে আগলে নিচ্ছেন না কাউকে। তিনি ডাক্তার ছাড়া আর কাউকে তার বাচ্চা স্পর্শ করতে দিবে না। গাড়ি থেকে নামতেই ভদ্রমহিলা এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে বাচ্চাটাকে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে নাক কুঁচকে অ্যাম্বুলেন্সের সামনে দরজা খুলে বের হয়ে আসলো উঁচু লম্বা মোটা চওড়া কাঁধ বিশিষ্ট 27 বছরের যুবক, বিদেশি ছাপ মুখে, ঠোঁটগুলো লাল বর্ণ হয়ে আছে শীতল বর্ণের, তার সাথে পুরুষালী গালগুলো অ্যাপোরেন্সের থেকেও বের হয়ে আসে। বিরক্ত নিয়ে সামনে তাকায়, এগিয়ে যায় লম্বা চওড়া পুরুষটার দিকে। নিজের ভেতরে বিরক্তি, নিজের ভেতরের অনেক কষ্ট জমা হয়ে আছে। দাঁত চেপে ধরে নিজেকে ডিউটি পালন করলেন ভদ্রমহিলা। দিকে এগিয়ে আসলো, ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে তার হাত বাড়িয়ে বাচ্চাটাকে স্পর্শ করলো। আগে বাচ্চাটাকে সরিয়ে নেন মহিলা। রাগে চোখে তাকে হিসিস করে আঙ্গুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে যুবকটি বলে, দূরে আমার বাচ্চাটাকে স্পর্শ করছেন কেন? যুবক বিরক্ত হয়, নাক ফুলিয়ে শ্বাস ছেড়ে বাচ্চাটাকে স্পর্শ করার তাগিদে এক পা আগাতে মহিলা বলে ওঠেন, আরে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে সরান, আমার বাচ্চার বুকের হাড্ডি ভেঙেছে আর উনি বারবার স্পর্শ করতে চাচ্ছেন। উনি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চান? ডাক্তারকে ডাকুন, ডাক্তার এই ড্রাইভারকে এখান থেকে সরান। একজন নার্স এগিয়ে আসে সামনে, মহিলার কাছে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলে, ম্যাম আপনি ভুল বুঝছেন। মহিলাটি ঝাঁঝালো গলায় বলে, কি ভুল বুঝেছি? নার্সটি মহিলাটির সাথে বিনিময় গলায় বলল, স্যার
কন্ডিওলিস্ট। বর্তমানে উনি ছাড়া ডিউটিতে আর কোনো স্যার নেই। সবাই ব্রেক নিচ্ছে। মহিলা অবাক হন, চোখ গোল গোল করে তাকে জিজ্ঞেস করে, উনি কেন অ্যাম্বুলেন্স নিয়ে গেলেন? ড্রাইভার কোথায়? নার্স মিষ্টি হাসে। স্যারের প্রশংসা করার একটা চান্স সে মিস করে না। এবারও দিল না। গাল এলিয়ে হেসে আবার আমাদের সকল অ্যাম্বুলেন্সে ড্রাইভার আজ অনেক দূরে গেছে রুগী পিক করতে, কিন্তু একজন ছিলেন যিনি দুপুরের খাবার খেতে ক্যান্টিনে গেছেন। আর আপনার ফোন করে হাজারি শুনে স্যার মনে করেছিল ভয়ঙ্কর কোনো কিছু হয়েছে, তাই নিজেই লাঞ্চ রেখে আপনাকে পিক আপ করতে গিয়েছিল। ভদ্রমহিলা লজ্জা পেলেন। লজ্জিত ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বললেন, আমি বুঝতে পারিনি আপনি ডাক্তার। জাইন বিরক্ত চেপে রেখে গম্ভীর মুখে হাসি হাসি করার চেষ্টা করলো। মেকি হাসি মুখে কষ্ট করে আগলালো, ঝুলিয়ে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করি নাই। মিসেস, আপনি বাচ্চাটাকে এদিকে নিয়ে আসুন। দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়ির পাশে ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি ডুপ্লেক্স বাড়ি, যার গেটে বড় বড় করে লেখা নাসির মঞ্জিল। সৈয়দ বাড়ির দালান পুরনো হয়ে যাওয়ার দরুন সেখানে অনেক শ্যাওলার আস্তরণ। সৈয়দ বাড়ির বাহিরের দিকে যতটা রংহীন, নাসির বাড়ি যেন তার তুলনায় দ্বিগুণ চাকচিক্যে ঘেরা। সোহেব সাহেব নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছেন বাড়ির আশপাশ হেলাল সাহেবকে। ক্যামেরা ধীরে ধীরে ঘুরিয়ে ক্যামেরার লেন্স ভেসে উঠল বাচ্চাদের মতো ক্রিকেট খেলছে একটা মেয়ে। হেলাল সাহেব সামনের টেবিলে থেকে দৌড়ে চিকন লেন্সে চশমা তুলে নিলেন। চোখের সামনে চশমা এনে চোখ আটে তাকাতেই দেখলো মেয়েটার লম্বাটে মুখ দেখে কিছুটা চেনা চেনা মনে হলো মেয়েটা ওনার কাছে, কিন্তু আন্দাজ করতে পারলেন না মেয়েটা কে। তাই সোহেব সাহেবকে আদেশ দিয়ে বললেন, ক্যামেরাটা সামনের দিকে স্থির রেখে সোজা হেঁটে যা। ভাইয়ের থেকে পাওয়া আদেশ অক্ষরে অক্ষরে মেনে ধীরে ধীরে এগিয়ে সামনে গেলেন। হেলাল সাহেব চিনতে পারলেননি মেয়েটাকে। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, মোবাইলের দিকে আছে। চেনার চেষ্টা করছেন। অনেকক্ষণ চেষ্টার পর চিনতে পারে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে? মুখটা কেমন চেনা চেনা লাগছে। সোহেব সাহেব উৎসাহ নিয়ে ক্যামেরায় তাকান, হাসি হাসি মুখ করে ওঠেন, জি, ছোট ভাইয়ের মেয়ে। কথা শেষ হওয়ার আগেই মোবাইলের ওপরে এসে পড়লো ক্রিকেট বল। সোহেব শক্ত করে মোবাইলটা ধরে রাখেনি, হাত ফসকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। নুসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বলল, যাও বাচ্চারা বল নিয়ে আসো। বাচ্চাগুলো মুখ কুচকায়, নাক ফুলিয়ে বলে, তোমার চাচা, তুমি যাও, আমরা গেলে আমাদেরকে বকবে। তোমাকে বকবে না। নুসরাত বিরক্তির শ্বাস ফেললো। বাচ্চাদেরগুলো তিরস্কার করে বলল, এটাও আমার মতো সাহসী হতে পারলো না, সবগুলো একটা বোকারদ্দ। নুসরাত বাচ্চাগুলোকে তিরস্কার করা শেষে হেলে দুলে এগিয়ে গেল সোহেব সাহেবের দিকে। সোহেব সাহেবের তখনও ঝুলে ফোন নিয়ে হাত বুলোচ্ছেন। নুসরাত দুহাত ওপরে তুলে দ্রুত থেকে বলল, এই তোমার না পায়ে ব্যথা? তাহলে ঝুঁকছো কেন? দাঁড়াও, আমি নুসরাত দাম গ্রেট গার্ল, এখনই চলে এসেছি সাহায্য করতে। আমি তোমার ফোন তুলে দিচ্ছি। তোমার ফোন মাটি থেকে তুলে দিয়ে ইতিহাসের পাতায় নিচে নাম লিখবো ডায়মন্ড অক্ষরে। টেনশন করো না মাই চাচু। নুসরাত নিজেই কথা বলতে বলতে এগিয়ে আসলো। উল্টো হয়ে পড়ে থাকা ফোনটা ঝুঁকে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে মৃদু কণ্ঠে গালি দিল মোবাইলকে। বালের মোবাইল, সামান্য বলের আঘাতে পড়ে যায়। এসব হেডার মোবাইল কে দেয় কেডা? নুসরাত মোবাইল ঘুরিয়ে দেখলো, প্রয়োজন বোধ করলো না। ওপাশে কে? সে মোবাইলে নিজ ইচ্ছে মতো 2-3টা গালি দিয়ে বোকার মতো হেসে মোবাইল এগিয়ে দিল সোহেব সাহেবের দিকে। তার এই একটা বোকা হাসি মনে হলো। সোহেব সাহেব এত বড় বড় সুন্দর গালিগুলো শুনতে পাননি, তাই হেসে মোবাইল সোহেব সাহেবের হাতের দিকে ধরিয়ে ভেসে আসলো গম্ভীর গলায় ধমক, কেউ এখানে? সোহেব, কে ও? নুসরাত কপাল কুঁচকে গেল। বেটা মানুষের গলার আওয়াজ শুনে চোখ ঘুরায় চারদিকে, কাউকে খুঁজে পেল না। সাহেবের দিকে তাকে ভুরু নাচায়, এপাশ ওপাশে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কে কথা বলছে? নুসরাতের ইশারা বুঝে নেয় সোহেব সাহেব। মোবাইলে নুসরাতের হাত ধরিয়ে দিলে যাতে সে নিজেই দেখে নেয় কার সাথে কথা বলছে সে। নুসরাত মোবাইল হাতে নিয়ে ক্যামেরায় কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে সোহেব সাহেবের দিকে মুখ তুলে তাকে বিতৃষ্ণ গলায় আওড়ালো, এই বুড়া বেটা আবার কে? ঠিক চিনতে পারছি না। হেলাল সাহেব আতকে উঠলেন। তাকে বুড়ো বলে? নাসিরের মেয়ে? কত বড় সাহস ওর! যার বাপ তাকে ভয়ে কাঁপে, সেই বাপের মেয়ে তাকে বুইড়া বেটা বলে সম্বোধন করে। তিনি চোখ বড় বড় করে ক্যামেরার মধ্যে তর্জনী আঙ্গুল তুলে শাসিয়ে বলেন, কাকে তুই বুইড়া বেটা বলছিস? চিনিস আমাকে? নুসরাত অবাক হওয়ার ভান ধরে গালে হাত রেখে তালু রেখে অধর বাঁকিয়ে হেসে বল, ও মা, আপনাকে তো বললাম বুইড়া বেটার, আপনাকে চিনার কি দরকার? আমি তো চিনি, আপনি হলেন একটা কর্কশ খ্যাত খ্যাত করতে থাকা বুইড়া বেটা।
এবার আমাকে চিনে নিন। আমি হলাম সৈয়দ নাসির উদ্দিনের ছোট্ট মেয়ে, সৈয়দা নুসরাত নাসির। আপনি আমাকে ভালোবেসে বেটা ছেলে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। আর আপনাকে চেনার কোনো শখ নেই, ইচ্ছে আকাঙ্ক্ষা কোনো কিছুই আমার নেই। আপনার সাথে যদি আমার কোনো দিন দেখা হয় তাহলে আপনাকে আমি চিনিয়ে দিব আমি কে। নুসরাত আবার ক্যানাইন দাঁত বের করে হাসে, হাত ওপরে তুলে নাচিয়ে মুখ বাঁকিয়ে গা চালানো হাসি দিয়ে বলে, টাটা আঙ্কেল, আমি বিদায় নেই। অন্য একদিন এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শিরোনাম হবে আমি কে, আপনি কে, কে কাকে বেশি চেনে। তুই আমাকে চিনিস নাকি? আমি তোকে চিনি, হে হে বাবার আঙ্কেল। যে 2 পর্ব পড়েননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। ভিডিওটা পাবলিক করা নাই কারণ লেখিকা এখনো অনুমতি দেয়নি।